নমস্কার বন্ধুরা, সুবচনের সাহিত্য সভায় আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের কাছে পড়ে শোনাব শ্রী রঞ্জন বন্দ্যোপাধ্যায় রচিত ডার্লিং ডোয়ার্কি এই উপন্যাসটির, এই ঐতিহাসিক উপন্যাসটির চতুর্থ পর্ব। আগের পর্বগুলো শুনেছেন তো? এগুলি সবগুলি শোনার উপায় হচ্ছে এই ভিডিওটার নিচে যে বার রয়েছে সেখানে ক্লিক করুন। ক্লিক করলে খুলে যাবে হোম পেজে প্লেলিস্টে পেয়ে যাবেন। তাহলে শুরু করি কথা না বাড়িয়ে। ডার্লিং ডোয়ার্কি চতুর্থ পর্ব। রবীন্দ্রনাথ নতমস্তক। তিনি পিতার পায়ের দিকে তাকিয়ে, তুমি হয়তো জানো না রবি, আমার পিতৃদেব অর্থ উপার্জনের জন্য তেজারতির মতো নীচ কাজও অবলীলায় করেছেন এবং নির্মম শঠতার আশ্রয় নিয়ে তেজারতির ব্যবসা তিনি বাড়িয়েছিলেন। বাবামশাই, শুনেছি স্বয়ং রামমোহন রায়ও টাকা ধার দিয়ে সুদের ব্যবসা করে ধনী হয়েছিলেন। রবি, তুমি কি আমার সঙ্গে তর্ক করছো? না বাবামশাই, এটি আমার শোনা কথা, হয়তো সম্পূর্ণ ভুল। না রবি, সম্পূর্ণ সঠিক। তাহলে রাজা রামমোহনের সঙ্গে আমার পিতৃদেবের তুলনা অর্বাচীন উক্তি। পিতৃদেব রামমোহনের ঘনিষ্ঠ ছিলেন, এ কথা সত্য, কিন্তু রামমোহনের অজস্র অবিশ্বাস্য গুণাবলী বাদ দিয়ে তিনি তার চরিত্রের দুর্বলতাকেই গ্রহণ করেছিলেন। তিনি রামমোহনের কাছে মদ্যপান করতে শেখেন। তিনি রামমোহনের যৌবনকালীন ভোগবিলাসে দীক্ষিত হন। রামমোহনের ইংরেজ প্রবণতা ও নারীবিলাস আমার পিতার মধ্যে সঞ্চারিত হয়, কিন্তু রামমোহনের আধ্যাত্মিক সন্ধান, তাঁর একেশ্বরবাদ, তাঁর উপনিষদ চর্চা দ্বারকানাথ ঠাকুরকে প্রভাবিত করতে পারেনি বিন্দু মাত্র। রামমোহন রায়ের আধ্যাত্মিকতা আমাকে যেভাবে প্রভাবিত করেছে, যেভাবে তাঁর একেশ্বরবাদ আমি মনে প্রাণে গ্রহণ করেছে, আমার পিতা তা পারেননি। আমার পিতা ব্রিটিশদের অনুকরণ করেছেন। এই ব্রিটিশ ভজনার অনেকটাই তিনি পেয়েছিলেন রামমোহনের কাছ থেকে। সাহেবদের মতোই মানি মেকিং, কী করে আরও অর্থ উপার্জন করে ধনী হব, কী করে ক্রমাগত বর্ধিত হবে ব্যক্তিগত সম্পত্তি, এই ছিল পিতৃদেবের ধ্যান জ্ঞান। ঠিক কথা, রামমোহন রায়ও তেজারতির কারবার করেছেন, কিন্তু পিতৃদেবের মতো শঠতা করেননি। কী রকম শঠতা জানতে চান বেদনা বিভ্রান্ত রবীন্দ্রনাথ। তিনি তার পার্টিতে আলাপ করিয়ে দিতেন সাহেবদের সঙ্গে শহরের বিখ্যাত বাইজি, নটি, বারবনিতাদের। সাহেবরা ক্রমে এদের পাল্লায় পড়ে খরচ করতে করতে ফতুর হতো। তখন তাদের চড়া সুদে টাকা ধার দিতে হাসি মুখে এগিয়ে আসতেন দ্বারকানাথ। এই টাকা সাহেবদের শোধ দেবার ক্ষমতা ছিল না, আবার পালাবার পথও ছিল না তার। পিতৃদেবের আদায় বাহিনী ছিল ভয়ঙ্কর। এইভাবে ক্ষমতাধারী ব্রিটিশদের অনেকেই চলে এসেছিল তার হাতের মুঠোয়। এর ফলে একই সঙ্গে বৃদ্ধি পেয়েছিল পিতার আর্থিক ক্ষমতা ও সামাজিক ও রাজনৈতিক প্রতিপত্তি। তাঁর আর্থিক প্রতিপত্তির পিছনে ব্রিটিশদের অবদান কম ছিল না, কিন্তু সব কিছুর মূলে ছিল দ্বারকানাথের চতুরতা, শঠতা, পাপ বোধহীন পার্থিব সন্ধান। রবি, পিতার এই কদাচার আমার পক্ষে মেনে নেওয়া বেদনাদায়ক, মাঝে মধ্যে সহ্যের অতীত। দ্বারকানাথের আরও কি কিছু অন্যায়ের হদিশ আছে আপনার কাছে? তার চতুরতা, শঠতা, নির্মমতার আরও কিছু নিদর্শন? প্রশ্ন করলেন রবীন্দ্রনাথ। দেবেন্দ্রনাথের মনে হয় তাকে বিশ্বাস করেই রবি জানতে চাইছে। তার মনে পিতার উক্তিতে আস্থা বাড়ছে। খুশি হন দেবেন্দ্রনাথ। আছে রবি, পিতৃদেবের আরও অনেক পাপাচার বিষয়ে আমি জ্ঞাত, কিন্তু বলতে লজ্জা হয়, নিজেকে বড় ক্ষুদ্র মনে হয়। বাবামশাই, আপনি মহর্ষি। আপনার আধ্যাত্মিকতা শুধুমাত্র যে আমাদের পরিবারের মূল্যবোধ ও জীবনধারাকে বদলে দিয়েছে তা নয়, বাঙালির জীবনবোধ ও ঈশ্বর চেতনাকেই নতুনভাবে জাগ্রত করেছে। আপনি কখনো নিজেকে ক্ষুদ্র ভাববেন না, আপনি সমগ্র জাতির প্রেরণা। দেবেন্দ্রনাথ কিছুক্ষণ চুপ করে থাকেন।
এই নীরবতায় ফুটে ওঠে তার মনের তুষ্টি। রবির কথাগুলি তার মনের মতো হয়েছে। একটি কথা তোমার জানা উচিত রবি। সেই কথাটি হলো, আমার পিতৃদেবের ভোগবিলাস, তার নারী পরায়ণতা আমি নিজের চোখে দেখেছি। তখন আমার পূর্ণ যৌবন। বেলগাছিয়া ভিলায় যেভাবে সাহেব মেমদের নিয়ে তিনি মোচ্ছব করতেন, যেভাবে সারা রাত পান ও সম্ভোগের উৎসব পালিত হতো, আমার মন ঘৃণায় ভরে যেত। আমি সেখান থেকে পালিয়ে এসে উপাসনা করতাম। এছাড়া পাপমোচনের অন্য কোনো উপায় আমার জানা ছিল না। পিতার এই বিপুল ব্যয়ের অর্থ কোথা থেকে আসতো? এই অর্থ আমাদের জমিদারির টাকা, অর্থাৎ গরিব প্রজাদের টাকা। তিনি গ্রামের উন্নতির জন্য তো ব্যয় করতেন না, সমস্ত অর্থ ব্যয় করতেন নিজের ভোগবিলাসে। আমার পিতৃদেবের এই ব্যয় থেকে তো কোনো সামাজিক সম্পদ তৈরি হয়নি। বাবামশাই, পিতামহের এই ভোগবিলাস, পানভোজনের সমস্ত অর্থের উৎস কি আমাদের জমিদারি? না রবি, তা নয়। তাহলে আরও কি কি সোর্স ছিল দ্বারকানাথের অবিশ্বাস্য ধন দৌলতের? রবির মুখে এই অব্যর্থ প্রশ্ন। কি হবে শুনে? আঘাত পাবে রবি, লজ্জাও পাবে বই কি। বলুন বাবামশাই, আমাকে জানতেই হবে। রানীগঞ্জে তার কয়লা খনি ছিল। কি ভয়ঙ্কর অবস্থার মধ্যে সেই সব খনিতে শ্রমিকরা কাজ করত তুমি ভাবতেও পারবে না। আমার পিতৃদেবের কাছে তাদের জীবনের কোনো দাম ছিল না। অর্থের চেয়ে কোনো কিছুকেই তিনি গুরুত্ব দেননি আজীবন। জমিদারি খাজনা আদায়ের জন্য তিনি কি প্রজাদের উপর অত্যাচার করতেন? হ্যাঁ রবি, তিনি জমিদারির রেয়াত প্রথায় বিশ্বাস করতেন। প্রজা খাজনা ঠিক সময় দিতে না পারলে তার রেয়াত ছিল না। আমার পিতৃদেব অব্যাহতিদানে বিশ্বাস করতে পারতেন না। দয়াময়া? ওই দুর্বলতাগুলি বিশেষ ছিল বলে মনে হয় না। এই তাহলে আমার পিতামহের অর্থ সম্পদের উৎস? আরও আছে রবি। আর কি বাবামশাই? ফ্লেস ট্রেড। নিষিদ্ধ পাড়ায় তার বাড়ি ছিল। বাবামশাই তা হয়তো থাকতেই পারে, কিন্তু তা বলে প্রিন্স দ্বারকানাথ এতখানি নিচে নামবেন ভাবতে পারছি না। আমার কাছে অবিশ্বাস্যই মনে হচ্ছে। দেবেন্দ্রনাথের মুখের দিকে তাকালেন রবীন্দ্রনাথ। তার মুখ রক্তবর্ণ। ক্রোধে নাকি লজ্জায় তা তিনি বুঝতে পারলেন না। কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে থাকলেন দেবেন্দ্রনাথ। রবীন্দ্রনাথ পিতার সম্মুখে নতমস্তকে নির্বাক হয়ে উপবিষ্ট থাকেন। কিছুক্ষণ পরে কথা বললেন দেবেন্দ্রনাথ। আমার পিতার কাছে আমার মাতৃদেবীর নিত্য কষ্ট পাওয়ার ইতিহাসটি তুমি ভুলে যাচ্ছ রবি। আমার মা ছিলেন এতই সুন্দরী যে তাকে লক্ষ্মীর অবতার বলা হতো। তিনি ছিলেন বৈষ্ণব বাড়ির মেয়ে। 6 বছর বয়সে পিতার সঙ্গে সম্ভবত 1809 সালে তাঁর বিবাহ হয়। তাঁর শাসনে ও পরিচালনায় পিতৃদেবের সংসার বাহারি সুন্দরভাবে চলছিল। পিতাই সেই সোনার সংসার তছনছ করলেন শুধুমাত্র কামিনী কাঞ্চনের প্রলোভন হেতু। পিতার এই অর্বাচীনতা ও নির্মমতা ও চরিত্রহীনতা আমি ক্ষমা করতে পারি না রবি। রবীন্দ্রনাথ নীরব। তার ভিতরটি ক্রমে দ্বারকানাথের প্রতি বিদ্বেষে ভরে যাচ্ছে। তিনি আরও শুনতে চান, জানতে চান। দেবেন্দ্র আবার শুরু করেন। আমার মা দিগম্বরী দেবী ছিলেন অদ্ভুত মহিলা। প্রতিদিন প্রত্যুষে 4টের সময় স্নান করতেন তিনি। কি শীতে, কি গ্রীষ্মে, কি বর্ষায় স্নান সেরে মালা জপতে বসতেন। তাঁর একটি লক্ষ্য হরিনামের মালা ছিল। সে মালা আমি দেখেছি রবি। সেই মালার অর্ধেক অর্থাৎ 50,000 জপার পরে আমার মাতৃদেবী সামান্য কিছু আহার করতেন। আবার বিকেল থেকে রাত্রি পর্যন্ত 50,000 বার হরিনাম করতেন। পিতৃদেবও তো
বৈষ্ণব পরিবারের সন্তান। তিনি আচরণে, আহারে, প্রথম জীবনে পরম বৈষ্ণবই ছিলেন। নিজের হাতে আমাদের গৃহদেবতা লক্ষ্মী জনার্দনের পূজা দিতেন। অথচ আমার মাতার গর্ভে পর পর 5টি পুত্র সন্তান জন্মলাভ করার পর পিতৃদেবের হাতে তার কত লাঞ্ছনাই না হলো। পিতা সামাজিক মর্যাদার জন্য তার ধন দৌলতের প্রচার চাইলেন এবং বাড়ির মধ্যেই সাহেবদের সঙ্গে মদ মাংসের মোচ্ছব করতে লাগলেন। ইংরেজ মহিলাদের সঙ্গে তার ভ্রষ্টাচারের কথা মাতৃদেবীর কর্ণে পৌঁছায়নি তা নয়, তিনি দিনের পর দিন এই অপমান সহ্য করেছেন। তারপর তিনি ব্রাহ্মণ পণ্ডিতদের কাছে জানালেন তিনি আর স্বামী সংসর্গ করতে চান না। এই বিষয়ে শাস্ত্রীয় অভিমত কী? পণ্ডিতেরা জানালেন স্বামী সংসর্গ নাই করতে পারেন, কিন্তু দূর থেকে স্বামী সেবা তার অবশ্য কর্তব্য। আমার পিতৃদেব খুশি হলেন পণ্ডিতদের এই বিধানে। তিনি বেলগাছিয়ায় একটি বাগান বাড়ি তৈরি করে তাঁর ইচ্ছা মতো নাচ গান সুরাপান এবং কামিনী সম্ভোগে দিন কাটাতে লাগলেন। আর মাতৃদেবী জোড়াসাঁকোর বাড়িতে একা হয়ে গেলেন। তাঁর উপায় ছিল না পিতার অর্থ স্পর্শ না করে সংসার চালানো, কিন্তু সেই অর্থ যতবার স্পর্শ করতেন ততবার গঙ্গা স্নান করতেন। তাকে পালকিত করে গঙ্গায় নিয়ে গিয়ে গঙ্গায় চুবিয়ে আনা হতো। এইভাবে ঠান্ডা লেগে নিউমোনিয়ায় তিনি মারা গেলেন 1839 সালে। পিতার বয়স তখন 45। এরপরেই তিনি আরও বেশি ভোগবিলাসে রেকলেস জীবন শুরু করেন। ফলে স্ত্রীকে হারাবার 7 বছরের মধ্যে 52 বছর বয়সে বিলেতে বেঘরে মারা গেলেন। তার মৃত্যু আজও আমার কাছে রহস্য। তিনি পরিবারের কথা, তার সন্তানদের কথা ভাবলে এমন ধার দেনা করে আকণ্ঠ ঋণগ্রস্ত হয়ে মারা যেতেন না। আমার ধারণা তিনি যা উপার্জন করেছেন তার চেয়ে অনেক বেশি অর্থ নিজের আনন্দের জন্য উড়িয়ে দিয়েছেন। কারও মঙ্গলের কথা ভাবেননি। যদি ভাবতেন তাহলে তাঁর বিপুল ঋণের দায় আমাকে এইভাবে বহন করতে হতো না। তবু বাবা মশাই, আমাদের যতটুকু ধনশীলতা আজও আছে তা তো তাঁরই জন্য। হঠাৎ বলে ফেলেন রবীন্দ্রনাথ, অন্যায় অন্যায় অন্যায়, এই পাপের অর্থের এতটুকু আমার ভোগ করতে ইচ্ছে হয় না। প্রতি মুহূর্তে মনে হয় আমিও পিতৃদেবের পাপের অংশীদার, বললেন দেবেন্দ্রনাথ। না, আর কথা বলা ঠিক হবে না। পিতা যা বলছেন তা সত্যই বটে, মেনে নিতে যত কষ্টই হোক না কেন, ভাবলেন রবীন্দ্রনাথ। রবি টাকার জন্য তিনি নীলের ব্যবসা পর্যন্ত করেছেন। সাহেব ম্যানেজার রাখতেন তার নীলকুঠিগুলিতে। নিজের দূর থেকে সাহেবদের মাধ্যমে অত্যাচার চালিয়ে তিনি নীলের ব্যবসা করেছেন। এই ব্যবসায় টাকার কোনো হদিস ছিল না। খরায় খরায় অর্থ আসতো আমাদের বাড়িতে। তবে দ্বারকানাথের সবচেয়ে বড় অন্যায়ের কথা এখনো বলিনি। দ্বারকানাথের প্রতি ঘৃণায় রবীন্দ্রনাথের গা গুলিয়ে আসছে। নীল চাষের চেয়েও ঘৃণ্য অপরাধ কি হতে পারে? না, আর শুনতে চান না রবীন্দ্রনাথ, তবু তাকে শুনতে হয়। অর্থের জন্য পিতা আফিমের ব্যবসায় পর্যন্ত নেমেছিলেন। বাবা মশাই, কি বলছেন আপনি? পিতামহ আফিমের ব্যবসাও করতেন? হ্যাঁ রবি, ইংরেজের সঙ্গে পাল্লা দিয়ে গোপনে ওপিয়াম ট্রেড থেকে অর্থ উপার্জন করতে তার বিন্দুমাত্র কুণ্ঠা ছিল না। চীনের সঙ্গে আফিমের বাণিজ্য করার জন্য তিনি জাহাজ কিনেছিলেন। রাতের অন্ধকারে দ্বারকানাথের আফিমবর্তী জাহাজ ভাসত সমুদ্রে। আফিমের ব্যবসার যাবতীয় নোংরামি তাকে করতে হয়েছিল এবং যাবতীয় ঝুঁকি তাকে নিতে হয়েছিল। এই অর্থই তিনি দিনের পর দিন ভোগ বিলাসে উড়িয়েছেন প্যারিসে, লন্ডনে। বেদনায় কাঁপছে স্বয়ং দেবেন্দ্রনাথের কণ্ঠ।
এই প্রথম বাবা মশাইয়ের মধ্যে গভীর বেদনার প্রকাশ দেখলেন রবীন্দ্রনাথ। মুহূর্তে নিজেকে সংযত করলেন দেবেন্দ্রনাথ। যেন পুত্রের সামনে ব্যক্তিগত বেদনার প্রকাশে তিনি লজ্জিত। রবি, দ্বারকানাথ বিষয়ে যা জানাবার প্রায় সকল কথাই তোমাকে জানালাম। এইবার আমার একটি আদেশ। বাবা মশাই, আপনি যা যখন বলেন আমি কখনো কোনো বিষয়েই প্রশ্ন তুলি না। আপনার সকল আদেশ মেনে চলাই আমি কর্তব্য বলে মনে করি এবং তাতেই মঙ্গল, সেই বিষয়েও আমার সন্দেহ নেই। রবি, এই কথা স্বীকার করছি, তোমার মধ্যে যে দ্বিধাহীন আনুগত্য বশংবদতার প্রমাণ আমি বারবার পেয়েছি, তার কোনো পুত্রের মধ্যে পাইনি। তাছাড়া আমার যে কোনো আদেশ নিপুণভাবে পালন করার ক্ষমতাও তোমার আছে। বাবামশাই, আদেশ করুন, যত কঠিন ও নির্মমই হোক আপনার আদেশ, আমি মাথা পেতে নেব। দেবেন্দ্রনাথ কিছুক্ষণ ভাবলেন, তারপর ধীর পদক্ষেপে তাঁর সিন্দুকের সামনে গিয়ে দাঁড়ালেন। লোহার পাল্লা খুলে বের করে আনলেন প্রাচীন কাগজের একটি বৃহৎ তোড়া। সিন্দুক বন্ধ করে কাগজের তোড়াটি রবীন্দ্রনাথের হাতে তুলে দিলেন। তারপর বললেন, এই সব নথিপত্র অত্যন্ত গোপন। দ্বারকানাথের সমস্ত বাণিজ্য ও কুকর্মের হদিশ এই নথিপত্রের মধ্যে আছে। তারপর ধীর পদক্ষেপে লোহার সিন্দুকের কাছে গিয়ে দাঁড়ালেন। লোহার পাল্লা খুলে বের করে আনলেন প্রাচীন কাগজের একটি বৃহৎ তোড়া। সিন্দুক বন্ধ করে কাগজের তোড়াটি রবীন্দ্রনাথের হাতে তুলে দিলেন। তারপর বললেন, এই সব নথিপত্র অত্যন্ত গোপন। দ্বারকানাথের সমস্ত ব্যবসা বাণিজ্য ও কুকর্মের হদিশ এই নথিপত্রের মধ্যে আছে। আমি চাই এই সব নথিপত্র লুপ্ত হোক পৃথিবী থেকে। রবীন্দ্রনাথের বুকের ভিতরটা থরথর করে কেঁপে উঠল। রবি, তুমি হয়তো আমার আদেশের তাৎপর্য ধরতে পারোনি। ভালো করে ভাবলেই বুঝতে পারবে আমি ঠিক কী বলতে চাইছি। তুমি বুদ্ধিমান রবি। আমার সকল সন্তানের মধ্যে তোমার বোধ ও বুদ্ধি সব থেকে বেশি। বাবা মশাই, আপনি যা বলছেন তা ইতিহাসকে লুপ্ত করার কথা, সেটা কি সঠিক কাজ হবে? দ্বারকানাথের প্রতি আমাদের কোনো দায় দায়িত্ব না থাকতে পারে, কিন্তু ইতিহাসের প্রতি সে তো আছে। ইতিহাসকে ধ্বংস করা কি উচিত হবে বাবা মশাই? রবি, তোমার মুখে এই অর্বাচীন প্রলাপ শোভা পাচ্ছে না। কিসের ইতিহাস? আমাদের এত বড়, এত বিখ্যাত, এত সৃজনশীল এবং সাংস্কৃতিক এক পরিবার, সমস্ত ব্রাহ্ম সমাজ আমাদের পরিবারের প্রতি শ্রদ্ধাশীল। সেই পরিবারের কলঙ্কিত একটি অধ্যায়কে তুমি ইতিহাসের মর্যাদা দিয়ে তুলে রাখবে? এইসব কথা লোকে জানলে, আমাদের অর্থের পাপক্লিষ্ট উৎসের সন্ধান জানলে আমাদের পারিবারিক সম্মান কি বৃদ্ধি পাবে? গোপন নথিপত্র যেমন আছে থাক না, বাইরে না পৌঁছলেই তো হতো। না রবি, আমার আদেশ, তোমাকে দ্বারকানাথ বিষয়ে সমস্ত নথি পুড়িয়ে ছাই করে দিতে হবে। একটি অক্ষরও বাঁচবে না। মনে রেখো রবি, তুমি আমাকে মহর্ষি হিসেবে প্রতিষ্ঠিত করেছ। ব্রাহ্ম সমাজের শীর্ষে আমি। আমার সততা, আমার আধ্যাত্মিকতা, আমার জীবনযাত্রা ও জীবন মন্ত্রের সহজতা বাঙালির মনে নতুন বিশ্বাসের সঞ্চার করেছে। আমার যোগ্য পুত্র হিসেবে তুমিও হয়তো আমারই দীক্ষায় দীক্ষিত হয়ে একদিন আচার্যের পদ গ্রহণ করবে। আমার মৃত্যুর পরেও পিতৃকলঙ্কের কোনো রকম প্রচার আমার এতদিনের সমস্ত সাধনা ও আধ্যাত্মিকতাকে ধূলিসাৎ করে দিতে পারে রবি, এবং তোমার ভবিষ্যতেও অমঙ্গল ঘটবে। দ্বারকানাথ আমাদের দুজনেরই সর্বনাশ। কাল কাক ভরে যেন এই নথিগুচ্ছের অগ্নিসংযোগ ঘটে। তুমি নিজের হাতে আগুন লাগাবে রবি, কারো সাহায্য নেবে না। এইসব গোপন নথির ব্যাপারে একটি অক্ষর যেন কেউ পড়তে না পায়। রবীন্দ্রনাথ কিছু বললেন না, নীরবে নিরীক্ষণ করেন নথিপত্রের প্রাচীন নধর তোড়াটি। একটি রাত তোমাকে আমি সময় দিলাম।
মাত্র একটি রাত, বললেন দেবেন্দ্রনাথ। কিসের সময়? এই নথিগুলিতে চোখ বোলাবার। এত নথি এক রাত্রে পড়ে ওঠা সম্ভব নয়। তবে আমি নিশ্চিত তুমি যেখানেই চোখ ফেলবে সেখানেই দেখবে পাপ আর কদাচারের চিহ্ন। তুমি তখন নিজেই ঘৃণা করবে তোমার পিতামহকে। এই নথিপত্রে অগ্নিসংযোগ করতে কাল ভোরবেলা তোমার হাত কাঁপবে না রবি। তুমি দ্বিধাহীনভাবে পিতৃ আজ্ঞা পালন করতে পারবে সহজেই। দেবেন্দ্রনাথ রবীন্দ্রনাথের মাথায় হাত রাখেন, তারপর বলেন, রবি, এতদিনে আমি নিশ্চিন্ত হলুম। পাপ বিদায় হলো। তোমার আমার দুজনেরই মঙ্গলের পথ প্রশস্ত হলো। রবীন্দ্রনাথ উঠে দাঁড়ান, প্রণাম করেন দেবেন্দ্রনাথকে। নথিগুচ্ছ হাতে করে নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে যান। মাত্র একটি রাত তাঁর হাতে। 20 প্রায় ভোরবেলাতেই বলা যায়। অগোছালো নথিপত্রগুলিকে গুছিয়ে নিয়ে সব খুঁটিয়ে পড়ার সময় পেলেন না রবীন্দ্রনাথ। যতটা পেরেছেন পড়েছেন, বাকি পড়া হলো না। কেউ পড়বে না কোনো দিন। ভোরের আলো ফুটতে না ফুটতে দ্বারকানাথের বাণিজ্য, সাফল্য, অসাফল্য, পাপ পুণ্যের সব বালাই পুরো ছাই হবে। বেঁচে থাকবে কিছু পরিচিত সত্য, কিছু কাল্পনিক মিথ, আর সত্যে মিথ্যে মেশানো একটি মানুষের অবাস্তব অবয়ব। আকাশের অন্ধকার ফিকে হয়ে আসছে, তবু তারারা বিদায় নেয়নি। দুর্বল ফ্যাকাশে চাঁদ লেগে আছে এখনো ভোর রাতের কোণে। নথিপত্রগুলি যতটুকু পড়তে পেরেছেন রবীন্দ্রনাথ, তাতে তার মনে এক আশ্চর্য কাণ্ড ঘটেছে। পিতামহকে তিনি একই সঙ্গে দেখছেন ঘৃণায় ও মমতায়। কামিনী কাঞ্চনের প্রতি কি প্রবল আকর্ষণ! পার্থিব ধন দৌলতের দিকে কি নিরন্তর দৌড়! যেখানে দৌলতের গন্ধ সেখানেই দ্বারকানাথ। ধনী তাকে হতেই হবে, অন্তহীনভাবে ধনী। জীবনের একমাত্র উদ্দেশ্য অর্থের সমারোহ। বিষয় সম্পত্তির বৃদ্ধির জন্য হেন কাজ নেই যা তিনি করতে পারেন না। হেন নীচতা, শঠতা, নিষ্ঠুরতা, মতলববাজি নেই যা তার নাগালের বাইরে। কিন্তু তবু রবীন্দ্রনাথ চোখ বুঝে এখন অন্য এক দ্বারকানাথকে দেখতে পাচ্ছেন, যিনি বঙ্গদেশের সব জমিদারের থেকে পৃথক। কোনো বাঙালি জমিদারি উদ্যোগী নন। বাণিজ্যের প্রতি, পরিশ্রমের প্রতি কোনো বাঙালি ধনীরই উৎসাহ নেই। তাদের বিলাসবহুল আলস্যের পাশে, তাদের অশিক্ষা ও কুপমণ্ডুকতার পাশে দ্বারকানাথ যেন এক অবিশ্বাস্য আলোকবর্তিকা। ক্লান্তিহীন শ্রম ও সমাজ চেতনায় তিনি সারা জীবন দীপ্যমান। রবীন্দ্রনাথের ক্রমশ মনে হয় দ্বারকানাথের মধ্যে আগাগোড়া কাজ করে চলেছে এক করুণ উভয় বলয়তা। তিনি এক ট্র্যাজিক চরিত্র, এবং এই ট্র্যাজেডির মূলে তার পাপ নয়, তার পুণ্য নয়, নয় তার সাফল্য বা অসাফল্য। তিনি ট্র্যাজিক কারণ তিনি দ্বিখণ্ডিত। তিনি ট্র্যাজিক কারণ তাকে ছিঁড়ে খাচ্ছে নিয়তি নির্ধারিত সব বিরোধ, দ্বৈধ, অনিকেত, অ্যাম্বিভ্যালেন্স। রবীন্দ্রনাথ চোখ বুঝলেন, পৌঁছে যান 1794 সালে। এইমাত্র জন্মেছেন জয়রামের প্রপৌত্র, নীলমণির পৌত্র, রামমণির পুত্র, রামলোচনের পোষ্যপুত্র, দেবেন্দ্রনাথের পিতা, রবীন্দ্রনাথের পিতামহ দ্বারকানাথ ঠাকুর। রবীন্দ্রনাথ মনে করেন রামমণির 2 বিয়ে, প্রথম বিয়ের 2টি ফসল, দ্বারকানাথ, রাধানাথ। নীলমণির 2 পুত্র, দ্বিতীয় পুত্র রামলোচন সন্তানহীন, তাই দত্তক নিলেন ছোট ভাই রামমণির ছেলে দ্বারকানাথকে।
দ্বারকানাথের মা যদিও মেনকা সুন্দরী, কিন্তু রামলোচনী হয়ে উঠলেন দ্বারকানাথের পিতা আর তাঁর স্ত্রী অলকা সুন্দরী দ্বারকানাথের মা। নিজের বাবা মাকে কোনো দিন পেলেন না দ্বারকানাথ। এটা কি খুব একটা স্বাভাবিক অবস্থা বলা যায় কি? রবীন্দ্রনাথের মনে এই স্বাভাবিক প্রশ্ন, এই অস্বাভাবিক অবস্থার মধ্যে বড় হয়ে ওঠা দ্বারকানাথের মনের মধ্যে তৈরি করল সারাক্ষণের এক অস্থিরতা। ভাবলেন রবীন্দ্রনাথ, কেন তিনি সারাক্ষণ এমন তরিতা হতভাবের মতো অর্থলিপ্স? কারণ তিনি চান এই অস্বাভাবিক অবস্থা থেকে, এই সামাজিক অপরিচয় থেকে বেরিয়ে আসতে। তাহলে কি অন্তত প্রথম যৌবনে পরিচিতি সংকটে ভুগেছিলেন দ্বারকানাথ? রবীন্দ্রনাথের মনে জাগে এই প্রশ্ন। পিতামহের প্রতি তিনি কিছুটা আর্দ্র বোধ করেন। আরও গহনভাবে বুঝতে চেষ্টা করেন তিনি দ্বারকানাথকে। দ্বারকানাথের নিজের বাবা রামমণি ঠিক কেমন মানুষ ছিলেন আমরা তেমনভাবে জানি না। তিনি কি রসবেত্তা ছিলেন? গান গাইতে বা বাজনা বাজাতে জানতেন? ছিলেন কি নারী প্রবণ, অর্থলিপ্সু, বিলাসে ইচ্ছুক ও অতৃপ্ত? কোনো প্রশ্নেরই উত্তর নেই রবীন্দ্রনাথের কাছে। কিন্তু যে মানুষটি দত্তক নিলেন দ্বারকানাথকে, সেই রামলোচন ছিলেন সম্পদ শিকারী ধনী মানুষ, এবং বাণিজ্যের তাড়না তার মধ্যে নষ্ট করে দেয়নি রসজ্ঞতা। তিনি ছিলেন ভারতীয় ধ্রুপদী সঙ্গীতের রসগ্রাহী, সংস্কৃতিতে উৎসাহী। মার্জিত পুরুষ বলতে যা বোঝায় রামলোচন তাই। আবার বাস্তববোধ ও বিষয় বুদ্ধিতে তিনি বিন্দু মাত্র কম নন। অর্থের সুরভি পান করেন দূর থেকে, সম্পত্তির জন্য ওত পেতে থাকেন, ঝাঁপিয়ে পড়েন অব্যর্থ শিকারে। রামলোচন নিজে কতদূর ইংরাজি জানতেন জানা যায় না, কিন্তু তার প্রখর বিষয় বুদ্ধি তাকে এই চেতনা দিল যে বাণিজ্যে দাঁড়াতে ইংরেজের সাহচর্য ক্রমে আরও আরও প্রয়োজনীয় হয়ে উঠবে। যে বাঙালি ইংরাজিতে তেমন সাবলীল হবে না, ইংরেজির সঙ্গে প্রাত্যহিক সংলাপে আড়ষ্ট কুণ্ঠিত হয়ে থাকবে, তার পক্ষে ব্যবসা করে অর্থ উপার্জন ক্রমেই কষ্টকর হয়ে উঠবে। মোদ্দা কথা, ইংরেজি না জানলে ইংরেজের সঙ্গে বা ইংরেজের পাশাপাশি বাণিজ্যের সুযোগ মাঠেই মারা যাবে। রামলোচন বুঝতে পেরেছিলেন সময় বদলে যাচ্ছে, ইংরেজের প্রভাব বাড়ছে, বাণিজ্যের চরিত্র ইংরেজের ক্রমবর্ধমান প্রভাবের ফলে আমূল পাল্টে যাচ্ছে, এবং এইসব ভেবে চিন্তে তিনি দ্বারকানাথকে ভর্তি করে দিলেন শেরবোর্ন সাহেবের স্কুলে। দ্বারকানাথ ছেলেবেলা থেকেই ডিরেক্ট মেথডে ইংরেজি শিখলেন, কিন্তু রামলোচন এইখানেই থামলেন না। তিনি জানেন আইনের ভাষা এখনো আরবি ও ফার্সি। ধনী হতে গেলে মামলাবাজ হতেই হবে, তুখর হতে হবে আইনে। দ্বারকানাথকে ভর্তি করলেন এক মৌলবীর বিদ্যালয়, আরবি ও ফার্সি ভাষায় পাঠ নেবার জন্য। রামলোচন খুব ভালোভাবে জানেন অধিকাংশ বাঙালি জমিদার গণ্ড মূর্খ, জমিদারি রক্ষার আইন কানুন কিছুই জানে না। তারা বাইজি সংস্কৃতির বাইরে আর কি বা জানে? আইনের ফাঁদে পড়ে তারা জমিদারি হারাচ্ছে ইংরেজের কাছে। দ্বারকানাথ যদি জমিদারি আইনে প্রখর হয়ে ওঠে, তাহলে বাঙালি জমিদারদের পক্ষে মামলা লড়েও তো সে প্রচুর অর্থ উপার্জন করতে পারবে। রবীন্দ্রনাথ আরও জানতে পেরেছেন তার পিতামহের বিদ্যা বুদ্ধি সম্পর্কে। কেমন ইংরেজি শিখেছিস তুই শেরবোর্ন সাহেবের কাছে? দ্বারকানাথের কাছে জানতে চান পিতা রামলোচন। তৃপ্ত হলেন না পুত্রের উত্তরে তিনি। ইংরেজি ভাষা, সাহিত্য, সংস্কৃতির প্রতি ইংরেজ যাত্রীর অনন্ত গৌরবের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল নয় কেন তার পুত্র? না, শেরবোর্নকে দিয়ে হবে না, আরও শিক্ষিত ইংরেজ চাই।
রামলোচনের মনে পড়ল কলকাতার 3 বিখ্যাত ইংরেজ গর্ডন, কাল্ডার, অ্যাডামের কথা। 3 জনেই অভিজাত। এদের কাছে শিক্ষা না পেলে দ্বারকানাথ কেমন হয়ে উঠত অভিজাত বাঙালি, সেটা বোঝা যায় না। বাঙালি অর্থে অভিজাত নয়, হতে হবে ব্রিটিশ সৌজাত্যের অধিকারী। দ্বারকানাথ যা হয়েছেন এবং যা হতে পারেন, তার জন্য তাঁর শিক্ষা দীক্ষার দায় দায়িত্ব কম নয়। দ্বারকানাথকে তো ইংরেজের ইংরেজ করে বড় করেছেন রামলোচন, তাহলে তাঁর ম্লেচ্ছ প্রবণতা কি স্বাভাবিক নয়? স্বাভাবিক নয় কি তাঁর পক্ষে ব্রিটিশ নটির প্রেমে পড়া? স্বাভাবিক নয় কি অন্ধ ইংরেজ প্রীতি এবং ইংল্যান্ডে বসবাস করার সিদ্ধান্ত? ভাবলেন রবীন্দ্রনাথ। মনে রেখো রবি, আমার পিতৃদেব বিনা কারণে আমার মাকে নানাভাবে অপমান করেছিলেন, সমাজের চোখে তাকে ছোট করেছিলেন। এটি কখনোই ক্ষমার্হ নয়। রবীন্দ্রনাথের মুখের মধ্যে বেজে ওঠে দেবেন্দ্রনাথের কণ্ঠ। রবীন্দ্রনাথ বিচলিত বোধ করেন। তার সিদ্ধান্তে সংশয় দেখা দেয়। তিনি আরও গভীর চিন্তায়, মূল্যায়নে নিবিষ্ট হন। তার চোখের পর্দায় ফুটে ওঠে এই ছবি। দ্বারকানাথ 16, তাঁর হাতে এসে পড়ল পারিবারিক সম্পত্তি দেখাশোনার দায়িত্ব। গুরু দায়িত্ব, সহজ কাজ একেবারেই নয়। মনে রাখতে হবে দ্বারকানাথের 4 ধারে ঘোরাফেরা করছে হাঙরের দল। 16 বছরের ধনীকে বাগে পেলে কেউ ছাড়বে না। 16 বছরের দ্বারকানাথকে সবচেয়ে কঠিন সমস্যায় ফেলল কর্নওয়ালিস প্রবর্তিত চিরস্থায়ী বন্দোবস্ত। অনেক আইনি চোরাস্রোত আর মারপ্যাঁচ আছে এই পার্মানেন্ট সেটেলমেন্টে। এর বহালে মূর্খ জমিদারদের জমিদারি নিলামে হাত বদলাতে লাগলো। কিশোর দ্বারকানাথ কিন্তু বুঝতে পারলেন সম্পত্তি ও জমিদারি বাঁচাতে তাকে শিখতেই হবে রাজস্ব ও বিচার বিভাগের কাজ। নথিপত্র থেকে এইটুকু বুঝতে অসুবিধে হয়নি রবীন্দ্রনাথের। আলস্যের দুর্বলতা, অসাধুতাকে জীবনে বিন্দু মাত্র স্থান দেননি তার পিতামহ। এবং তার শরীর যে অল্প বয়সে ধ্বংস হলো, তার কারণ মদ্যপান বা সম্ভোগ নয়, কারণ তার অবিশ্বাস্য পরিশ্রম। হতে পারে সেই শ্রম ক্রমাগত অর্থ উপার্জনের জন্যই। কিশোর দ্বারকানাথ যাচ্ছেন বিভিন্ন জমিদারিতে সরেজমিনে খোঁজ খবর নিতে। রোদ্দুরে পুড়ছেন, বৃষ্টিতে ভিজছেন, জঙ্গলে রাত কাটাচ্ছেন, প্রতিদিন নিচ্ছেন জীবনের ঝুঁকি। সেই জীবনে কোথাও নেই আলস্যে আমোদে দিন কাটানোর সুযোগ। আর ক্লান্তিহীন পরিশ্রমের সঙ্গে দ্বারকানাথ মিশিয়েছেন ইংরেজ ব্যারিস্টার রবার্ট কাটলার ফার্গুসনের কাছে ব্রিটিশ আইনে পাঠ নেওয়া। শুধু ব্রিটিশ নীতিই শিখছেন না, শিখছেন রীতিও। সেই সঙ্গে আরও এক প্রভাব এসে পড়ল দ্বারকানাথের যৌবনের দিনগুলিতে ভিন্ন আদর্শে প্রণোদিত করতে। এই দীক্ষার সঙ্গে বাঙালি জীবনের রীতিনীতির কোনো মিল নেই। এই দীক্ষা রামমোহন রায়। দ্বারকানাথ হয়ে উঠলেন রামমোহনের মন্ত্র শিষ্য। রবীন্দ্রনাথ ক্রমশ বুঝতে পারছেন তাঁর পিতার সঙ্গে পিতামহের কোথায় পার্থক্য। পিতা দেবেন্দ্রনাথ রামমোহনের আধ্যাত্মিকতা, একেশ্বরবাদ, ঈশ্বর এসোনাকেই তাঁর জীবন ব্রত হিসাবে গ্রহণ করলেন। কিন্তু দ্বারকানাথ আধ্যাত্মিক মানুষ নন, তাঁর মনের গঠনটাই ভিন্ন। তিনি ঐহিকবাদী। ইহলোকের সাফল্যই তাঁর কাছে সব। রামমোহনের অর্থ, সম্পদ, ভোগবিলাসের প্রভাব পড়ল যুবক দ্বারকানাথের উপরে। দ্বারকানাথ সবে 21। ইতিমধ্যে তিনি জমিদারি আইন ব্যবস্থা সম্পর্কে বেশ অভিজ্ঞ। আমাদের জমিদারি ইংরেজরা আইনের প্যাঁচ মেরে লাঠি তুলে দিচ্ছে, বাবা আমাকে বাঁচাও তুমি। বাপের বয়সী জমিদাররা প্রায় দ্বারকানাথের পায়ে এসে পড়তে লাগলো।
তারা জমিদারি আইনের কিছুই জানে না, গণ্ড মূর্খের দল। বাঁচাতে পারি। কত টাকা দেবেন? যা চাইবে বাবা তাই দেব। চেষ্টা করে দেখছি। বেশ কিছু চেষ্টায় সফল দ্বারকানাথ। ক্রমে ছড়িয়ে পড়েছে জমিদারি আইন বিশেষজ্ঞ হিসেবে দ্বারকানাথের খ্যাতি। সবসময় সৎ কথা, সত্যি কথা বলছেন না 21 বছরের দ্বারকানাথ। কত যে চতুরতার সঠতার আশ্রয় নিচ্ছেন, কিন্তু তার উপর জমিদারদের আস্থা বাড়ছে। আস্থা বাড়লে কি হবে? তাকে অন্যভাবে ঠকাচ্ছেনও দ্বারকানাথ। বেনামে কোনো কোনো মূর্খ জমিদারের জমিদারি দখল করেও নিচ্ছেন তিনি। আর একটি জিনিস লক্ষ্য করলেন রবীন্দ্রনাথ, দ্বারকানাথ তাঁর উপার্জনের অর্থ তো উড়িয়ে দিচ্ছেন না, অন্তত যৌবনে অর্থকে রক্ষা করার বিষয়ে তিনি বিশেষ যত্নবান। কোনো প্রলোভনেই টাকা নষ্ট করেন না, বরং নথিপত্র থেকে জানতে পারলেন রবীন্দ্রনাথ বছরে জমিদারি থেকে অন্তত 50,000 টাকা তিনি জমিয়ে রাখেন। সেই সময়ে 50,000 টাকা তো অনেক, ভাবেন রবীন্দ্রনাথ। ঠিক তেজারতি কারবারের নথিপত্রও তো পাওয়া গেল। রবীন্দ্রনাথ বুঝেছেন দ্বারকানাথ সুদ খাটান বেশিরভাগই সাহেব মহলে। তিনিই তাদের ভোগ বিলাসের খরচের সহজ পথ দেখান। তারপর হাসতে হাসতে চড়া সুদে টাকা ধার দেন। সুদে টাকা খাটিয়ে তিনি দিন দিন ধনী হচ্ছেন, এই প্রমাণও পেয়েছেন রবীন্দ্রনাথ। ইংরেজ কখনো কখনো কি বোকা, দ্বারকানাথ কি সর্বদাই চতুর? তিনি নির্ভুল ছকে সাজাতে পারেন দাবার চাল, এ কথা বারবার মনে হয়েছে রবীন্দ্রনাথের। এমন একটি চরিত্র তিনি যদি আনতে পারতেন তার কোনো একটি উপন্যাসে। কিন্তু দ্বারকানাথকে উপন্যাসের চরিত্র করে তিনি কি তাকে নিজেই ম্যানেজ করতে পারবেন? অত চাতুর্যের নাগাল তিনি কি নিজেও পাবেন? রবীন্দ্রনাথ নিশ্চিত নন। 1822 সাল, দ্বারকানাথ 28। তিনি এত টাকা উপার্জন করেও সন্তুষ্ট নন। আশ্চর্য তাঁর অর্থতৃষ্ণা, আরও টাকা চাই, আরও আরও। তিনি 24 পরগনায় আবগারি বিভাগে চাকরি নিলেন। কিসের চাকরি? রবীন্দ্রনাথ সবিস্ময়ে জানলেন লবণ দপ্তরের সেরেস্তাদারের চাকরি। মাস মাইনে 150 টাকা, দারুণ টাকাই বলা যায়। কিন্তু উপরি পাওনা, আবগারি বিভাগের চাকরিতে উপরি নেই। তা কি হতে পারে? তা কি হতে পারে যে পিতামহের কোনো মোহ ছিল না? তা কি হতে পারে যে পিতামহ উপরির প্রতি লোভ করেননি? তিনি কি একেবারেই উৎকচ লোলুপ ছিলেন না? মৃদু হাসি ফুটে ওঠে রবীন্দ্রনাথের চোখে। 21, 1828। দ্বারকানাথ যেমন বাণিজ্যে তেমনই চাকরিতে জানেন উন্নতির পথ। তিনি দেওয়ান হলেন, অর্থাৎ ক্ষমতার অধিকারী। ক্ষমতা কাজে লাগানো যাক। দ্বারকানাথ রামমোহনের পাশে দাঁড়ালেন সতীদাহ প্রথার বিরুদ্ধে আন্দোলনে। একে ধনী, তাই ক্ষমতাবান, তার উপর আইনজ্ঞ চতুর মানুষ, এবং সবই দ্বারকানাথ পেয়েছেন 30 বছর বয়সের মধ্যে। রামমোহন বিরোধী ও সতীদাহ সমর্থক হিন্দুরা রে রে করে উঠল দ্বারকানাথের বিরুদ্ধে। রবীন্দ্রনাথের মনে প্রশ্ন, পিতা কেন একটিবারও পিতামহের এই বিষয় নিয়ে প্রশংসা করলেন না? কেন প্রশংসা করে তাঁর এই সমাজ চেতনার কথা বললেন না? রবীন্দ্রনাথ একটি জিনিস বিশেষভাবে লক্ষ্য করলেন, দ্বারকানাথ অধিকাংশ বাঙালির মতো চাইলেন না চাকরি এবং মাস মাইনের
নিশ্চয়তা। তিনি বেতন নির্ভর বাঙালিদের একজন নন। তিনি হতে চেয়েছেন প্রবল ধনী। প্রবল ধনী হতে গেলে বাণিজ্যের অনিশ্চয়তার মধ্যে যেতেই হবে। তাই করলেন তিনি। 1834 চাকরি ছাড়লেন 40 বছরের দ্বারকানাথ। 40 বছর বয়সে চাকরি ছেড়ে পুরোপুরি ব্যবসা। কিন্তু সুইসাইড, আত্মহত্যা, এই পথই বেছে নিলেন দ্বারকানাথ। কার সাহেবের সঙ্গে কার টেগর কোম্পানি প্রতিষ্ঠা করলেন তিনি। কিন্তু ব্যবসা দ্বারকানাথের রক্তে। মনে রাখতে হবে, দ্বারকানাথের পূর্বপুরুষেরা ব্যবসা করতেই কলকাতায় এসেছিলেন। সাহেবদের সঙ্গে হাত মিলিয়ে উপার্জন, অলস জমিদারি নয়, নিরলস বাণিজ্য। চাকরির পাশাপাশি তেজারতি কারবার করেছেন দ্বারকানাথ। সেই নথিপত্র দেখছেন রবীন্দ্রনাথ। পিতামহ যে চাকরির আড়াল টেনে ইউরোপে রেশম ও নীল পাঠাচ্ছেন, তারও নথি দেখছেন তিনি। 1821 সালে 27 বছরের দ্বারকানাথ শিলাইদহে রায়তি প্রথায় নীলের চাষ শুরু করেন। রায়তি প্রথা মানেই তো অত্যাচার, চাষিদের মুখে রক্ত তুলে কাজ করানো, এবং কোনো রেয়াত নেই। রবীন্দ্রনাথের গা ঘিন ঘিন করে ওঠে। অন্যায়, ভারী অন্যায়, এ তো পাপ। তার অন্তর চিৎকার করে ওঠে দ্বারকানাথের বিরুদ্ধে। কিন্তু দ্বারকানাথ যে চান আরও অর্থ। তিনি শুরু করেছেন নীল চাষের পাশাপাশি রাম, জায়ফল, মৌরির ব্যবসা। কোথায় যায় তার মৌরি? তিনি জাহাজ ভাড়া করেছেন। জাহাজের নাম রেজলিউশন। সেই জাহাজ গোপন পণ্য নিয়ে ভেসে যায় বুয়েন্স আইরেসের পথে। 1821 104 বছর পরে সেখানে যাবেন রবীন্দ্রনাথ। তার দেখা হবে ভিক্টোরিয়া ওকাম্পোর সঙ্গে। তখন রবীন্দ্রনাথ 63। সেদিন অনেক দূরের। রবীন্দ্রনাথ সেই ভবিষ্যতের কোনো আঁচ পাননি তখন। এখন রবীন্দ্রনাথ মনের মধ্যে দেখতে পাচ্ছেন একটি অভূতপূর্ব দৃশ্য। তার পিতামহ একটি জাহাজ কিনেছেন। তিনি হয়েছেন একটি গোটা জাহাজের মালিক। জাহাজটির নাম কি? রবীন্দ্রনাথের মোটেই ভালো লাগেনি এই নাম। ওয়াটার উইচ। নামটির মধ্যেই তো সাপের মতো কুণ্ডলি পাকিয়ে আছে পাপ, সমুদ্রের ডাইনি। একটি নয়, দুটি নয়, তিনটি আস্ত জাহাজের মালিক হলেন দ্বারকানাথ ধীরে ধীরে। অন্য দুটি জাহাজের নাম এরিয়েল ও মাভিস। এত জাহাজ কিনছেন কেন দ্বারকানাথ? তিনি যে আর 5টা ধনী বাঙালির তুলনায় ঢের বেশি ধনী তা প্রমাণ করবার জন্য। ওটা তো আপাত আড়াল। ওই আড়ালের নিচে কি আছে? পর্দা সরান রবীন্দ্রনাথ। স্পষ্ট বুঝতে পারেন তিনি। দেবেন্দ্রনাথ ঠিকই বুঝেছেন। আফিমের ব্যবসা করেন দ্বারকানাথ। চীন দেশের সঙ্গে আফিমের বাণিজ্যের জাহাজ যায়। আফিম বাণিজ্যের মধ্যে কোনো পাপ বোধ, কোনো গ্লানি, কোনো রকমের অন্যায় দ্বারকানাথকে স্পর্শ করতেই পারে না। যে পথেই লক্ষ্মীর আগমন হোক, সেই পথই শুদ্ধ তার কাছে। তবে শুধুমাত্র ওহিফেনের বাণিজ্যই করেন না তিনি, করেন কয়লার বাণিজ্য। চিনির বাণিজ্যে তিনি রমরম করছেন। দক্ষিণ 24 পরগনায় বারুইপুরে সমুদ্রের মতো জমিতে চলছে তার আখের চাষ। কি করবেন তিনি এত টাকা নিয়ে? কেন? শুধুই নিজের ভোগ বিলাসে খরচ করেছেন। যে টাকা উপার্জন করেছেন তার চেয়ে অধিক অর্থ উড়িয়ে দিয়েছেন নিজের ভোগ বিলাসে, জানিয়েছেন দেবেন্দ্রনাথ। কিন্তু তাই কি? রবীন্দ্রনাথ নথিপত্র ঘেঁটে নিজে জানতে পেরেছেন অন্য তথ্য এবং সত্য। 1817 হিন্দু কলেজ স্থাপনের কাজ শুরু করলেন দ্বারকানাথ। 1818 24 বছরের দ্বারকানাথ শ্রীরামপুর থেকে প্রকাশিত প্রথম বাংলা কাগজ সমাচার দর্পণের প্রধান পৃষ্ঠপোষক। 1836 মেডিকেল কলেজ স্থাপন করলেন। এরপরই ভারতের প্রথম দৈনিক সংবাদপত্র বেঙ্গলহর করা প্রধান পার্টনার দ্বারকানাথ। 1821 27 বছরের দ্বারকানাথ প্রতিষ্ঠা করলেন সংবাদ কৌমুদী। সম্পাদককে রামমোহন রায়।
এরপর বেরোলো বিখ্যাত সংবাদপত্র ইংলিশম্যান। কোনো ইংরেজের অর্থে নয়, অর্থ দিলেন দ্বারকানাথ। ঈশ্বরগুপ্ত বের করেছেন সংবাদ প্রভাকর। টাকাটা কার? কার আবার? দ্বারকানাথের। এইসব সামাজিক কাজের জন্য যে আরও অর্থের প্রয়োজন, বাড়াতেই হবে জমিদারি। দ্বারকানাথ কিনলেন কালীগ্রাম, সাজাদপুর, বিরাহিমপুরের কুমারখালী মৌজার ইস্ট ইন্ডিয়া কোম্পানির রেশম কুঠি। 1837, দ্বারকানাথ 43। তার একটি মূল কাজ এখন গঙ্গার মোহনা থেকে কলকাতার বন্দর পর্যন্ত জাহাজগুলিকে টেনে আনা। এই কাজে বিপুল অর্থের উপার্জন। এই বিশেষ কাজে একটি কোম্পানিও তৈরি করেছেন তিনি, স্টিম ট্যাগ অ্যাসোসিয়েশন। কেউ একজন দ্বারকানাথের কানে তুলল স্টিমার মেরামতির একটি আধুনিক কারখানার প্রয়োজন। তা প্রয়োজন যখন, তখন হোক কারখানা। দ্বারকানাথ স্টিমার মেরামতের কারখানা খুললেন খিদিরপুরে। কিন্তু স্টিমার চালাতে এত জ্বালানি লাগবে, তা কে দেবে? ওটাই তো সমস্যা। আমি দেব, বললেন দ্বারকানাথ। শুরু হলো তার স্টিমারের জ্বালানি সরবরাহের ব্যবসা। ভারত ইংল্যান্ড জাহাজ সংযোগে উন্নতির কথা ভেবে রেখেছেন কখনো? ওরে বাবা, ওটা তো আমার কাম্য নয়। সে তো আন্তর্জাতিক ব্যাপার, নাগালের বাইরে। কেন নাগালের বাইরে? আমি নামবো এই কাজে, বললেন দ্বারকানাথ। আন্তর্জাতিক গৌরবে প্রতিষ্ঠিত পেনিনসুলার অ্যান্ড ওরিয়েন্টাল জাহাজ কোম্পানি। দ্বারকানাথ পার্টনার হলেন সেই কোম্পানির। কিছুদিনের মধ্যেই ভারত ইংল্যান্ড জাহাজ সংযোগের সুবিধার্থে শুরু হলো সুয়েজ খাল খননের কাজ। কিন্তু অর্থই তো সব নয়। বাণিজ্যের জন্য চাই ব্যাংক, আধুনিক ব্যাংকিং। নিজে একটা ব্যাংক করলে কেমন হয়? যেমন ভাবনা তেমনি কাজ। 16 লক্ষ টাকা মূলধন বিনিয়োগ করে 35 বছরের দ্বারকানাথ নিজেই প্রতিষ্ঠা করলেন ইউনিয়ন ব্যাংক। রবীন্দ্রনাথ কিছুটা বিস্মিত। বাবা মশাই তো পিতামহ সম্পর্কে এইসব কথা কিছুই জানাননি। তবে নথিপত্র থেকে জমিদার হিসাবে দ্বারকানাথের পরিচয় পেয়েছেন রবীন্দ্রনাথ। এক কথায় অত্যাচারী জমিদারই ছিলেন তিনি। খাজনা আদায়ের জন্য গরিব প্রজাদের উপর অকথ্য অত্যাচার করতে তার বাধেনি। নিজে না পারলে কুঠিবাড়ির সাহেবদের দিয়ে অত্যাচার করিয়েছেন। কাঙাল হরিনাথের ছোট্ট একটি নোট পেয়েছেন তিনি। হরিনাথ প্রাচীন গ্রাম বাংলার নির্ভীক সাংবাদিক। তার কাগজের নাম গ্রাম বার্তা। তিনি শিলাইদহের ঠাকুর জমিদারের সত্যকার প্রজাপীড়নের লজ্জাকর ঘটনা উদ্ঘাটন করেছেন। তাঁর দিনীলিপিতেও ঠাকুর জমিদারদের প্রজাপীড়নের বর্ণনা আছে। কাঙাল হরিনাথ লিখছেন, দ্বারকানাথ শিলাইদহ জমিদারের মালিক হওয়ার পর তাহারা 13,000 টাকা রাজকর দান করিয়া এক্ষণে লক্ষ টাকার উপরে লাভবান হইয়াছেন। অথচ প্রজা শোষণের ইচ্ছা ক্রমশই বৃদ্ধি পাইতেছে। কাঙাল হরিনাথের এই নোটটির কথা মনে হতেই রবীন্দ্রনাথের মন ঘৃণায় ঘিনঘিন করে ওঠে। এখানেই থামেননি কাঙাল, এবং আরও কিছু লিখেছেন যা দ্বারকানাথ দেবেন্দ্রনাথের পক্ষেও লজ্জাকর, বেদনাদায়ক। হরিনাথ লিখছেন যে কুমারখালীর বাজারটি সেখানকার রেশম খুঁটির কার্যাধ্যক্ষ উইলিয়াম সাহেব দ্বারকানাথকে বিনামূল্যে হস্তান্তর করেন। এই হস্তান্তরের আগে উইলিয়াম সাহেব কুমারখালীর অন্ধ, আতুর, অনাথ বালক বালিকাদের অন্তত কিছু সাহায্য করতেন। কিন্তু হস্তান্তরের পরে দ্বারকানাথ বিলাতের ব্লাইন্ড ফান্ডে অর্থ সাহায্য করে নিজের গৌরব বৃদ্ধি করেন। হরিনাথ মনে করেন যে এই দানের পিছনে দ্বারকানাথের রাজ সম্মান পাওয়ার অভিসন্ধি কাজ করে। তাতে বিন্দুমাত্র সন্দেহ ছিল না রবীন্দ্রনাথেরও। দ্বারকানাথের পর যখন দেবেন্দ্রনাথ ঠাকুর জমিদারির দায়িত্ব গ্রহণ করলেন, তখন কি অত্যাচার অনাচার কমল? প্রজাদের উপর অত্যাচার কিছুটা নরম হলো? রবীন্দ্রনাথ বললেন কাঙাল হরিনাথের বার্তা। দেবেন্দ্রনাথ ঠাকুর যে পর্যন্ত মহর্ষি নাম গ্রহণ করেন নাই, সেই পর্যন্ত প্রজাগণ তাহাকে দুঃখ নিবেদন করিয়া কিছু কিছু ফল পাইয়াছে। কিন্তু তিনি মহর্ষি নাম পরিগ্রহণ করিলে তাহার পর প্রজার হাহাকার তাহার কর্ণে প্রবেশ করিতে অবসর পায় নাই। দুরবস্থা দেখিলে
নির্মিলিত চক্ষু উন্মিলিত হয় নাই। এই নালিশের সব সত্য উড়িয়ে দিতে পারেন না রবীন্দ্রনাথ। তিনি জমিদারিতে গিয়ে এইটুকু উপলব্ধি করেছেন যে বাবা মশাই প্রজাদের জলকষ্ট দূর করবার জন্যে কিছুই করেননি। কোনো রকম উপকার কি তিনি আদৌ করেছেন? এ কথাও তো ঠিক, প্রজাদের মধ্যে ইংরেজি শিক্ষার প্রসার হোক তাও তো চাননি তিনি। তার ভয় ইংরেজি শিখলে প্রজাদের শাসনে রাখা সহজ হবে না, তারা দুর্বিনীত হয়ে উঠবে। হরিনাথ তো স্পষ্টই লিখেছেন, ধর্ম মন্দিরে ধর্মালোচনা আর বাহিরে আসিয়া মনুষ্য শরীরে নিরাপরাধে পাদুকা প্রহার, এ কথা আর গোপন করিতে পারি না। অসম্ভব মিথ্যা লিখেছেন কাঙাল হরিনাথ। বাবা মশাইয়ের পক্ষে এই মিথ্যাচার নীচতা সম্ভব নয়। রবীন্দ্রনাথের সমস্ত মন বলে ওঠে, মন্দিরে ধর্ম আলোচনা করে নিরাপরাধ প্রজাকে জুতো মারবেন বাবা মশাই? মিথ্যা, মিথ্যা, মিথ্যা। মহর্ষি দেবেন্দ্রনাথকে বুঝতে পারা কাঙাল হরিনাথের পক্ষে সম্ভব ছিল না। ঝুরি ঝুরি মিথ্যে বলতে তার আটকায়নি। কিন্তু দেবেন্দ্রনাথের পক্ষে যারা জমিদারির ভার দিলেন তিনিও তো আছেন তাদের মধ্যে। তাদের সম্পর্কে কি এসব লিখছেন হরিনাথ? মহর্ষি অবসর গ্রহণ করিলে যাহারা জমিদারি শাসনের ভার পাইলেন তাহারা যতধিক ইংরাজিতে সুশিক্ষিত ততধিক কূটকৌশল বুদ্ধি অর্থাৎ ইংরাজ পলিসির কৃতদাস। সুতরাং ব্রহ্মপরায়ণতা ও ধার্মিকতা দেশ হিতৈষিতার চিহ্নস্বরূপ গীতি কবিতা রচনা করিয়া বাহিরে যতই কেন সাধুতা প্রদর্শন না করুন, অন্যায় শোষণ ও তজ্জন্য অত্যাচারে প্রজার শরীরে আর রক্ত থাকিল না। যতই কেন অত্যাচারিত না হউন, এতই দুর্বল যে কাহারও মাথা তুলিবার সাধ্য থাকিল না। তাহারা পূর্বে চিৎকার করিত, এক্ষণে ক্ষীণ স্বরে হাহাকার করিয়া বক্ষস্থল কেবল সিক্ত করিতে লাগিল। এদিকে জমিদারিতে অট্টালিকা কোথায় বিলাস সুখের হাস্যধ্বনিতে ও কোথাও ব্রাহ্মধর্মের স্তুতি স্তোত্রপাঠে ধ্বনিত হইল। রবীন্দ্রনাথ একটি কথাও বিশ্বাস করতে চান না। মনে মনে বলেন, বাবা মশাই ঠিকই বলেছেন, এই মিথ্যার বেঁচে থাকার কোনো অধিকার নেই, পুড়িয়ে ফেলাই ভালো। 22 1840 দ্বারকানাথ 46 তিনি একটি চিঠি লিখেছেন পুত্র দেবেন্দ্রনাথকে বিলেত থেকে। নথিপত্রের মধ্যে সেই পত্রটি একটু আগে পড়ছেন রবীন্দ্রনাথ। এই মর্মে দেবেন্দ্রনাথকে পত্র লিখেছেন পিতা দ্বারকানাথ যে তার মতো অপদার্থ পুত্রের হাতে জমিদারির ভার দিয়ে তিনি নিশ্চিন্ত হতে পারছেন না। দেবেন্দ্রনাথ অপদার্থ পুত্র কেন? কারণ তিনি জমিদারি না দেখে, খাজনা আদায়ের দিকে মন না দিয়ে ক্রমাগত ধর্মীয় আলোচনায় সময় নষ্ট করছেন। দ্বারকানাথ যদি পারতেন বিলেত থেকে দেশে ফিরে তিনি নিজেই জমিদারির ও অন্য বিষয় সম্পত্তির হাল ধরতেন, কিন্তু সেই কাজটি করা তার পক্ষে সম্ভব নয়। কারণ বাংলাদেশের কর্কশ জলবায়ু তার আর সহ্য হয় না। বিলেতের জল বাতাসে তার শরীর ভালো থাকে। দ্বারকানাথ বিচক্ষণ। তিনি বুঝতে পেরেছেন তাঁর বংশধরদের কেউই অর্থ উপার্জন করতে পারবে না, তাদের ওই জমিদারি ভাঙিয়েই চালাতে হবে। তিনি তাই 46 বছর বয়সেই একটি ট্রাস্ট ডিড করলেন, যার ফলে তাঁর ছেলেরা বাণিজ্য চালাতে না পারলেও সম্পত্তির কিছুটা অন্তত বেঁচে যাবে, তারাও খেয়ে পড়ে বাঁচবেন অন্তত। এই ট্রাস্ট ডিডটির অন্তর্ভুক্ত হলো তার কয়েকটি জমিদারি, জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি এবং দূরদর্শী দ্বারকানাথ এমন ব্যবস্থা করে গেলেন যে ব্যবসা পড়ে গেলেও তাঁর সম্পত্তি বংশধরেরা ভোগ করতে পারবে। যদি দ্বারকানাথ এই ব্যবস্থা না করে যেতেন, রবীন্দ্রনাথ নিজেকে প্রশ্ন করেন। উত্তর ভেসে ওঠে তার মনের মধ্যে, বারবার ভাবেন, তবু সেই একই উত্তর। পিতামহ ট্রাস্ট ডিড না করে গেলে আমরা 3 পুরুষ, বাবা মশাই, আমি
আমার পুত্র রথীন্দ্র, কেউই এই জমিদারি ভোগ করতে পারতাম না। রবীন্দ্রনাথ মনে মনে বলেন, এই যে আমি ঘুরে বেড়াই, সাজাদপুর, বিরাহিমপুর, শিলাইদহ, কালীগ্রাম, উড়িষ্যার পান্ডুয়া, বালুয়া, সমস্তই তো দ্বারকানাথের উইলভুক্ত সম্পত্তি। কোনো কিছুই করেননি বাবা মশাই। কোনো নতুন সম্পত্তি আমার পক্ষেও করা সম্ভব হয়নি। এমনকি যে বোটে আমি পদ্মার বুকে ভেসে বেড়াই, সেই পদ্মা বোটও তো পিতামহের তৈরি। শুধু পদ্মা নামটি আমার অবদান। রবীন্দ্রনাথ আরও একবার ভাবেন দ্বারকানাথকে, কি প্রবল পুরুষ, আমরা কেউ নই তাঁর মতো। এ কথা স্বীকার করতে তার বিন্দু মাত্র দ্বিধা নেই মনে। দ্বারকানাথ কি ভালোবাসা পেয়েছিলেন? তার পক্ষে কি সম্ভব ছিল পিতামহী দিগম্বরী দেবীকে ভালোবেসে তার সঙ্গে সারা জীবন কাটানো? বছর 23-এর ব্রিটিশ অভিনেত্রী এস্থারের প্রেমে পড়লেন আমার 40 বছরের পিতামহ। সেটাও কি খুব অন্যায়? কে বিচার করবে, আমি নাকি মহর্ষি দেবেন্দ্রনাথ? 1846-এর 9ই মার্চ দ্বারকানাথ প্যারিস থেকে ফিরে এসেছেন লন্ডনে। হঠাৎ তার শরীর খারাপ। কেন? 1846-এর 30শে জুন এক ডাচেসের পার্টি। কি সম্পর্ক দ্বারকানাথের সঙ্গে এই ডাচেসের? দ্বারকানাথকে সুরা দিলেন স্বয়ং ডিউক। সুরাপানের পরেই অসুস্থ কেন দ্বারকানাথ? একেবারে ইংরেজ সমাজের শীর্ষে প্রিন্স দ্বারকানাথের মেলামেশা। অনেক ইংরেজি তা সহ্য করতে পারেননি। বিশেষ করে দ্বারকানাথের সঙ্গে অভিজাত ইংরেজ মহিলাদের সম্পর্ক এবং স্বয়ং রানী ভিক্টোরিয়ার মধুর আদান প্রদান, নেপথ্য ঘনিষ্ঠতা, এসব কতদিন সহ্য করবে ইংরেজ? অসুস্থ দ্বারকানাথকে নিয়ে যাওয়া হলো ইংল্যান্ডের দক্ষিণ উপকূলে, ব্রাইটন থেকেও দূরে। কেন এই গোপনীয়তা? কারণ ওরদিন সমুদ্র তীরের কাছে এক স্বাস্থ্য নিলয় আছে। লন্ডনে কি হাসপাতালের অভাব হলো? 1846-এর 27শে জুলাই দ্বারকানাথ গভীর কোমায়, সম্পূর্ণ অচৈতন্য। তিনি কোনো স্বাস্থ্য নিলয়ে নেই, কোনো হাসপাতালে তার চিকিৎসা হচ্ছে না। তিনি শুয়ে আছেন সেন্ট জর্জ হোটেলের বিছানায়। 4 দিন পর 31শে জুলাই মারা গেলেন প্রিন্স দ্বারকানাথ, বয়স 52। 1846-এ 1 আগস্ট প্রিন্সকে সমাধিস্থ করা হলো কেনসিং গ্রিনে। প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের মৃত্যুর পর ধস নামল ঠাকুর বাড়িতে। এই রকম সেই ধসের চেহারা। 1.5 বছরের মধ্যে উঠে গেল দ্বারকানাথ প্রতিষ্ঠিত ইউনিয়ন ব্যাংক। 1847-এর 27শে ডিসেম্বর 2 দ্বারকানাথের মৃত্যুর 3 সপ্তাহের মধ্যে বন্ধ হলো কার টেগর কোম্পানি। দেবেন্দ্রনাথ এবার একে একে বিক্রি করছেন দ্বারকানাথের সম্পত্তি। 3 বিক্রি হলো বেলগাছিয়া ভিলা, স্বপ্নের মতো সম্পত্তি। 4 বিক্রি হলো কলকাতার সাহেবপাড়া ও বাঙালিপাড়ায় বহু অট্টালিকা ও সম্পত্তি। 5 বিক্রি হলো রানীগঞ্জের কলিয়ারি ও জমি। বিক্রি হলো দ্বারকানাথের বিভিন্ন জায়গার জমিদারি, কুঠিবাড়ি, এবং এই ধ্বংসের জন্য দায়ী করা হলো দ্বারকানাথকেই। প্রতিবাদ করলেন অনেক পরে দেবেন্দ্রনাথ ঠাকুরের নাতি ক্ষিতীন্দ্রনাথ ঠাকুর। কার ঠাকুর পতনের মূল কারণ দ্বারকানাথের পুত্রগণের বৃহৎ কারবার চালাইবার অক্ষমতা। একটি বৃহৎ কারবার চালাইতে গেলে যে বুদ্ধি, যে দূরদর্শিতা এবং সর্বোপরি যে সংযম আবশ্যক, সত্যের অনুরোধে বলিতে বাধ্য যে দেবেন্দ্রনাথ প্রভৃতি 3 ভ্রাতার মধ্যে তাহা কেহই প্রাপ্ত হন নাই। পরিশ্রম করিয়া মাথার ঘাম পায়ে ফেলিয়া অর্থোপার্জনের মধ্যে তারা 3 জনেই অসমর্থ ছিলেন। এ কথা বলিলে অত্যুক্তি হইবে না। ক্ষিতীন্দ্রনাথ ঠাকুর এখানেই থামেননি। দ্বারকানাথের ঘাড়ে কি মিথ্যা অপবাদ দেবেন্দ্রনাথ চাপালেন তা তো তিনি বলে গেছেন। দ্বারকানাথ জীবিত থাকিতে ইহার দেনা সম্বন্ধে একটি কথাও উঠে নাই। বাস্তবিক দেবেন্দ্রনাথের লেখা মতো যদি ধরা যায় যে কারবারের দেনা 1 কোটি ছিল এবং পাওনা 70 লক্ষ, অসংস্থান 30 লক্ষ,
একটি বিস্তৃত চলতি কারবারের পক্ষে এই অসংস্থান যে অত্যন্ত ভয়াবহ ছিল তাহা তো বোধ হয় না। আরও দেখিতে হইবে যে দ্বারকানাথের মৃত্যুর পূর্বেই বা কী দিনা ছিল, এবং তাহার মৃত্যুর 1 বছরের মধ্যেই কী দিনা হইল। দেবেন্দ্রনাথ গিরীন্দ্রনাথের কথায় সায় দিয়া তাহার হাতে কার্যভার সমর্পণ করিয়া ধর্ম বিষয়ক চিন্তায় মনোনিবেশ করিয়া প্রচুর অবসর পাইলেন। তাহাতেই আনন্দিত। এই কারবার রক্ষা করা, পৈতৃক বিষয় প্রাণপণে রক্ষা করা যে একটি বিশেষ ধর্ম, তাহা তাহার বুদ্ধিতে প্রবেশ করে নাই। ঈশ্বরের কৃপায় তাহার পৈতৃক বিষয় যেন রক্ষা পাইয়া গেল। তাহা না হইলে হাউসের দেনার দায় বিকিয়ে গেলে তাহার কি অবস্থা হইত। এরপরে দেবেন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে একটি মর্মান্তিক প্রশ্ন তুলেছেন নাতি ক্ষিতেন্দ্রনাথ। দেবেন্দ্রনাথ যে ধর্মের প্রতিষ্ঠার জন্য সমস্ত জীবন অতিবাহিত করিলেন, তাহার কি যে অবস্থা হইত তাহা ভাবিতে পারা যায় না। নির্ঝঞ্ঝাটে প্রয়োজন মতো টাকা করি জমিদারি হইতে আসুক, তাহা হইলেই দেবেন্দ্রনাথ সুখী। তিনি তাহার পিতাকে খুব অল্পই বুঝিতে পারিয়াছেন। দেবেন্দ্রনাথ তাহার পিতার বিশ্বতমুখী প্রতিভা যে আয়ত্ত করিতে পারে নাই, তাহা কিছু আশ্চর্য নহে। 23 ভোরের আলো এবার ফুটতে চলেছে। আর দেরি নয়। পিতার আদেশ অমান্য করা অন্যায়, পাপ। রবীন্দ্রনাথ মনে মনে তৈরি। দ্বারকানাথের সমস্ত নথিপত্র, বাণিজ্যের সকল ইতিহাস ও প্রমাণ পুড়িয়ে ফেলার জন্য আর ভাববার সময় নেই। ভাবনা মানেই দুর্বলতাকে প্রশ্রয় দেওয়া। পিতামহের নথিপত্রে অগ্নিসংযোগ, এই আমার একমাত্র কর্তব্য। জোড়াসাঁকোর বাড়ির ছাদের এক কোণে এই অগ্নিকাণ্ড ঘটালেন রবীন্দ্রনাথ। বেশিক্ষণ লাগলো না, সমস্ত নথি পুড়ে ছাই হয়ে গেল। সমস্ত অবলুপ্ত। ক্ষীণতম আশা নেই পুনরুদ্ধারের। রবীন্দ্রনাথ ছাই গাদার উপর জল ঢেলে দিলেন। গঙ্গা জল। সুপ্ত হোক, শান্ত হোক, স্নিগ্ধ হোক অতীত, এখন শুধু বর্তমান। দ্বারকানাথের লুপ্তি ছাড়া পিতার প্রতিষ্ঠা অসম্ভব। আর মহর্ষি দেবেন্দ্রনাথের প্রতিষ্ঠা ছাড়া নিজেকেও কি কোনোদিন তিনি আচার্যের আসনে ভাবতে পারবেন? পূবের আকাশে উঠছে রাঙা সূর্য, ঠিক যেন ঈশ্বরের মুখ মনে হলো রবীন্দ্রনাথের। সূর্য প্রণাম করলেন তিনি, তারপর প্রতিশ্রুত হলেন নিজের কাছে, সূর্যের কাছেও। জোড়াসাঁকোর বাড়ির নাম দেবেন মহর্ষি ভবন। প্রিন্স দ্বারকানাথের লুপ্তি হবে সম্পূর্ণ। পুণ্যের জয়, পাপের পরাজয়, এ তো চিরকালীন সত্য। ভাবলেন প্রভাত সূর্যে স্নাত রবীন্দ্রনাথ। তার বুকটা বেশ হালকা লাগছে, বেশ সংশয়হীন আর তৃপ্ত তিনি। পিতার অমৃত দীক্ষায় শান্তায়িত। বন্ধুরা, এখানেই শেষ হয়ে গেল ডার্লিং দোয়ারকি এই বইটির 4র্থ এবং শেষ পর্ব। যদি এরকমই আরও গল্প শুনতে চান তাহলে এই ভিডিওটির নিচে যে বার আছে সেখানে ক্লিক করুন। ক্লিক করলে খুলে যাবে চ্যানেলের হোম পেজ খুলে গেলে পাবেন প্লেলিস্ট, সেখানেই পাবেন আমার আজ পর্যন্ত আপলোড করে রাখা সমস্ত গল্প। তবে আজ বিদায় নিলাম, নমস্কার।